আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ৭৫ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের ৬ বছর পর জীবনের ঝুঁকি নিয়ে এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণী জীবনের লক্ষ্য মন্ত্রিসভা বৈঠকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মাথাপিছু আয় $২,২২৭ উন্নীত, জিডিপির আকার ৩০,৮৭,৩০০ কোটি টাকা। মন্ত্রিসভা বৈঠকে তথ্য প্রকাশ। আপন কর্মমহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, উন্নয়নের কাণ্ডারি। মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরও ৩২ জনের প্রাণহানি। চীনা টিকার প্রথম ডোজ দেয়া হবে এ মাসের ২৫ তারিখে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় ৫৮ জন শিশুসহ এ পর্যন্ত ২ শতাধিক ফিলিস্তিনি নিহত। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত। নানা কর্মসূচিতে আজ পালিত হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪০তম বার্ষিকী। দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এদিনে শেখ হাসিনা স্বদেশের মাটিতে ফিরে আসেন। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বিকেল ৪:৩০ তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে নিহত হন। তাঁর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে অবস্থান করায় ভাগ্যক্রমে ঘাতকের হাত থেকে বেঁচে যান। উল্লেখ্য, ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে দলের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তৎকালীন সরকারের সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ১৭ মে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভাগ্য উন্নয়নের ইতিহাস বিনির্মাণের শুভ দিন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বামী সন্তান সহ বিভিন্ন দেশে নির্বাসন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা তৎকালীন বাংলাদেশে চলমান অরাজকতার রাজনীতির রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে জিয়া রহমান ক্ষমতা আসার পর একদিকে দল ভাঙা রাজনীতি, সারা দেশের ত্রাসে রাজত্ব কায়েম করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। জিয়া রহমান প্রকাশ্যে ডিক্লারেশন দিয়েছিলেন, আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান। এই ডিক্লারেশনের মাধ্যমে রাজনীতিকে রাজনৈতিককরণ করা হয়েছিল। তৎকালীন বাংলাদেশের রাজনীতির মতোই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিও ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর দুর্যোগও সেদিন গতিরোধ করতে পারেনি শেখ হাসিনাকে বরণ করতে আসা গণতন্ত্রকামী লাখ লাখ মানুষের মিছিলের। স্মৃতিচারণ করছিলেন আমির হোসেন আমু। বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝাকে উপেক্ষা করে সেই দিন লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানিতে বিমানবন্দরে এসেছিল। মনে হচ্ছিল এতদিনে যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। তার উপলক্ষে যে মঞ্চ নির্ধারণ করা হয়েছিল সেই বাংলা নামের সম্বর্ধনা মঞ্চ, সেই মঞ্চে তিনি যখন যান, তিনি বলেছিলেন, আমি কোনো নেতা নই, আমি আপনাদের মতো একজন কর্মী। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন
বাস্তবায়ন করব। শেখ হাসিনা বিদেশে থাকাকালেই 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনের সর্বসম্মতিক্রমে দলের নেতারা শেখ হাসিনাকে দলের সভাপতি হিসেবে নির্বাচিত করেন। দেশে প্রত্যাবর্তনের পর নেতারা তার হাতে তুলে দেন আওয়ামী লীগের পতাকা। এরপর থেকে শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। যথাযথ প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন করা সহ যুদ্ধাপরাধীদের বিচারও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে আসীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলছিলেন আমির হোসেন আমু। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা এবং একটি আত্মমর্যাদশীল বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। আজকে শেখ হাসিনার কারণেই আজকে সারা বিশ্বের মানুষ বাংলাদেশ উন্নয়নের অর্জন হিসাবে আখ্যায়িত করছেন। শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমরা 1941 আগেই ইনশাআল্লাহ উন্নত দেশে পরিণত হতে সক্ষম হব। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর চরম এক প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটাতে হয় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সকল প্রতিকূলতা কাটিয়ে তিনি আজ শুধু একজন সফল রাজনীতিবিদ হিসেবেই অনুসরণীয় ও অনুকরণীয় নন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্নদ্রষ্টাও তিনি বাংলাদেশের অগ্রযাত্রার সুদক্ষ কারিগর। শারমিন রহমান, বাংলাদেশ বেতার। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাণী দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। তবে করোনা মহামারীর কারণে এবছর সীমিত পরিসরে পালিত হচ্ছে দিনটি। আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে গতকাল উদ্বোধন করা হয়েছে শেখ হাসিনার 4 দশক বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শীর্ষক দুদিনব্যাপী তথ্য সংবাদ চিত্র প্রদর্শনী। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ইউনিট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ এক আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে দলের ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট। এছাড়া সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হত্যাকাণ্ডের পর তার স্বপ্ন পূরণে, দেশের বিপন্ন স্বাধীনতাকে সফল করতে এবং মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে 1981 সালের 17 মে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে ফিরে এসেছিলেন। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন। শেখ হাসিনা বলেন, তদানীন্তন সরকারের নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করেই তাকে দেশে আসতে হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে বিভিন্ন কর্তৃপক্ষকে চিঠিপত্র পাঠিয়ে নানা ষড়যন্ত্রের পাশাপাশি দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের দরিদ্র ও বঞ্চিত মানুষের ভাগ্য ফেরানোর লক্ষ্যেই সেদিন ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। এই বাংলাদেশ স্বাধীন থাকবে এবং আমার বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। ঝড় ঝাপটা অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমি কোনো কিছু চিন্তা করিনি, কিন্তু আমি চলে এসেছি যে না, আমাকে স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, স্বাধীনতাকে আমার সফল করতেই হবে। এইভাবে একটা প্রতিজ্ঞা আমার আর রেহানা সবসময় ছিল। 75 পরবর্তী সরকারগুলোর ইতিহাস বিকৃতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এখন দেশের মানুষের মনে আস্থা ফিরে এসেছে যে এদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে এবং মুছতে পারবে না। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, শুধু আমাদের দেশের ভিতরে না, বাইরের সবকিছু মিলিয়েই অনেক ঝড়ঝাপটা পার হয়ে আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এটাই সব থেকে বড় কথা। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। তো সেই জন্য দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আমার দলের নেতাকর্মী অনেকে আজকে নেই, আমার সঙ্গে সেই সময় যারা কাজ করেছেন অনেকে হারিয়েছে এর মধ্যে। তারপরে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে থাকবে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
চলতি 2020-2021 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে $2,227 এবং জিডিপির আকার 30,87,300 কোটি টাকায় উন্নীত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই অর্জনের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকীর দিনটিতে এ সাফল্যের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে মন্ত্রিসভা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, তদারকি, আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্য ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2021-এর নীতিগত অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকিং খাতে সুষ্ঠুভাবে কার্যক্রম ও ব্যবসা পরিচালনা, তদারকি, খেলাপি ঋণের নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে সংশোধিত আইনের খসড়া প্রস্তাব করা হয়েছে। সংশোধিত আইনে দুর্বল ব্যাংক কোম্পানি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার, সংকটাপন্ন ব্যাংক কোম্পানির পুনরুদ্ধার এবং সংকটাপন্ন ব্যাংক কোম্পানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সন্নিবেশিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক কোম্পানির পুনর্গঠন বা একত্রীকরণের বিধানও এতে সন্নিবেশিত করা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম। আজকের বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সামরিক শাসনামলে অর্ডিন্যান্সের মাধ্যমে প্রণীত বিশেষ নিরাপত্তা বাহিনী আইনটির পরিবর্তে নতুন করে আইনের খসড়া প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত আইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের দৈনন্দিন নিরাপত্তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, জাতির পিতার 2 কন্যা, তাদের সন্তানাদি এবং ক্ষেত্রমতে তাদের সন্তানদের স্বামী কিংবা স্ত্রী এবং সন্তানাদি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন। তিনি বলেন, বিদেশি রাষ্ট্র সরকার প্রধান এবং এ ধরনের উচ্চ পর্যায়ের অতিথিগণ বাংলাদেশ সফরে আসলেও তারা বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় নিরাপত্তা পাবেন। আজকের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইন 2021-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের আওতায় পিরোজপুর জেলার সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে। এছাড়া আজকের বৈঠকে স্বর্ণ নীতিমালা 2018 সংশোধিত 2021-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এদিকে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী মোকাবেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। এছাড়া ভূমিমন্ত্রীকে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডন কর্তৃপক্ষের দেয়া সনদ প্রাপ্তির বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন কর্মমহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত স্মারক উন্নয়নের কাণ্ডারি। তিনি আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি আলোচনা সভায় যুক্ত হন। তিনি বলেন, এক অন্ধকার সময় শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক ধারা থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস সংগ্রাম করে আসছেন। শেখ হাসিনার নেতৃত্বের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, বিশ্বে বাংলাদেশের এক মডেল রাষ্ট্র। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1981 সালে 17 মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুর রক্তভেজা মাটিতে তার সুকন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশ আজ এ করোনার প্রথম তরঙ্গ মোকাবিলা করে দ্বিতীয় তরঙ্গ সফলতার সঙ্গে মোকাবেলা করে যাচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তে ভেজা বাংলাদেশের মাটিতে ফিরে এসে পিতৃহীন সন্তানের মতো আওয়ামী লীগকে মায়ের স্নেহেই
4বার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ঈদ উত্তর মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, করোনা মহামারীর মধ্যে প্রায় সব দেশে যেখানে অর্থনীতি সংকুচিত হয়েছে, মাথাপিছু আয় কমেছে, সেখানে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর হয়েছে, যুদ্ধাপরাধের বিচার হয়েছে ও চলমান আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তার হাত ধরে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি। সবাইকে অবাক করে দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে মাইল ফলক অর্জন করেছে। তার নেতৃত্বে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে। তার নেতৃত্বে জাতির ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ, যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, চলমান আছে। ফিলিস্তিন প্রসঙ্গে ড হাসান মাহমুদ বলেন, ফিলিস্তিনে যখন ইসরায়েল কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নারী, শিশু এবং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি রওশন কবির। দেশে চীনের টিকার প্রথম ডোজ এ মাসের 25 তারিখ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনা টিকার জন্য রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে। এছাড়া টিকার দ্বিতীয় ডোজের জন্য ভারত এবং যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি। সকল দেশের সাথে ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কথা বলছি এবং অনেক জায়গায় অগ্রগতি লাভও হয়েছে। দ্বিতীয় ডোজের বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব অ্যাগ্রেসিভ। আমাদের দেশেও কিছু পাওয়া গেছে, আপনারা জানেন, এবং আমরা ট্রেস করেছি। ট্রেসিং এর মাধ্যমে দেখেছি যে না, খুব বেশি ছড়াই নাই। আমরা এখনো আরো প্রস্তাব করব যে দূরপাল্লার এই সমস্ত যানবাহনগুলো যাতে বন্ধ থাকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে। দেশে করোনা ভাইরাসে আরও 32 জন মারা যাওয়া এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 12,181 জনে দাঁড়িয়েছে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘণ্টায় 10,347টি নমুনা পরীক্ষা করে 698 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,80,857 জনে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 33,95,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 16,38,00,000-এর বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 14,22,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে ভারতে দৈনিক পরিসংখ্যানে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে 4,000-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,74,000-এর বেশি। ভারত করোনা ভাইরাসের চিকিৎসায় স্থানীয়ভাবে উৎপাদিত একটি নতুন ওষুধ বিতরণ শুরু করেছে। কর্তৃপক্ষ 2-deoxy-D-গ্লুকোজ বা 2DG নামের এই ওষুধের অনুমোদন দিয়েছে, যা প্রথমে রাজধানী দিল্লির বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হবে। ইসরায়েলি সেনাবাহিনী আজ সকালেও গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এতে সিনিয়র এক ফিলিস্তিনি কমান্ডার নিহত হয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল ও ফিলিস্তিনি গ্রুপগুলো সংঘাতে লিপ্ত রয়েছে। গাজার কর্মকর্তারা জানান, ইসরায়েলের বিমান হামলায় গতকাল 16 জন নারী ও 10 শিশু সহ 42 জন নিহত হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত সপ্তাহে সংঘর্ষ শুরুর পর থেকে 58 শিশু ও 34 নারী সহ 201 জন নিহত হয়েছে। আহত হয়েছে 1300-র বেশি
ফিলিস্তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল এই সংঘাত নিয়ে আলোচনায় বসে, তবে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানান এবং অনিয়ন্ত্রিত নিরাপত্তা ও মানবিক সংকটের ব্যাপারে সতর্ক করে দেন। খেলার খবর ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে পুনরায় অনুশীলনে নামছে প্রাথমিক দলে ডাক পাওয়া টাইগার ক্রিকেটাররা। এদিকে কুশল পেরেরার নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কা দল এখন ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ সিরিজের প্রথমটি চলতি মাসের 23 তারিখে, দ্বিতীয়টি 25 এবং তৃতীয় শেষ একদিনের ম্যাচটি 28 তারিখে অনুষ্ঠিত হবে। দিবারাত্রির সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 75-এ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের 6 বছর পর জীবনের ঝুঁকি নিয়ে এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণই জীবনের লক্ষ্য, মন্ত্রিসভা বৈঠকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মাথাপিছু আয় $2,227 উন্নীত, জিডিপির আকার 30,87,300 কোটি টাকা, মন্ত্রিসভা বৈঠকে তথ্য প্রকাশ। আপন কর্মমহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, উন্নয়নের কাণ্ডারি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরও 32 জনের প্রাণহানি, চীনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে এ মাসের 25 তারিখে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় 58 শিশু সহ এ পর্যন্ত 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। খবর শেষ হল।